এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো বুঝতে পারি না ভাই। আমাদের এই বয়সে দুটো বাচ্চাই চলে গেছে, কাদের ভুলের জন্য চলে গেছে। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমি স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলে কবরের পাশে দাঁড়িয়ে থাকি, আমরা অপেক্ষার পরোয়া করি। আমাদের পাশে এসে সরকার আমাদের পাশে আসে না এখন পর্যন্ত। আমার ছেলে সাবিউল করিম প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের ভিতরেই তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 মিনিট থেকে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। তো আমি দেখতেছি তো ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরেও গেটে দাঁড়ায় আছি। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5-7 অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে, দাঁড়ায় আর কিছু বলতেও পারেনি, অমনি বিমানটা ধ্বস্ত হয়। হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলে কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো বুঝতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে, আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পুরো ছেলের খবর বসে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সাথে দেয় না। এই দুনিয়াতে আমরা চলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা করেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহজ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। আমাদের নতুন করে আর কিছু নাই, আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের কাছে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই। আমি কার জন্য কি করবো? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে থাকি, আল্লাহ জানি ওর এই সরকার যদি কেউ শুধু সুবিধা করে দেয়, সেটার জন্য সে মা যাতে কবরে শান্তি থাকে আর রুহের মাগফিরাত হয়, এটাই আমাদের কাম্য। আমরা তো আসলে প্রতিদিনই এগুলো ভোগ করতেছি যে আসলে কিভাবে বেঁচে থাকবো। আমরা তো মৃত অবস্থায় এখন বেঁচে আছি। প্রত্যেকটা বাচ্চার স্মৃতি আমাদেরকে প্রতিদিনই নাড়া দেয়। ঘুমাতে পারি না, খেতে পারি না ঠিক মতো, কিন্তু আমাদের বাচ্চাদের স্মরণে দেশ তথা জাতি কি করলো, এটা আমি একটু প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমাদের মাননীয় উপদেষ্টা চিফ অ্যাডভাইজার সাহেব প্রথম দিন একটা বক্তৃতা দিয়েছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওনার মুখ থেকে আর কোনো কথাই শুনি নাই। নাপির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাপি, ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালামণি আমি আর ইয়ান্নাস। এরপরে ও কথা বলতে পারেনি, ওর 95% বার্ন ছিল। নাজিয়ার কাছে যাওয়ার পরও নাজিয়া শুধু ওর ভাইয়ের কথাই জিজ্ঞাসা করছে, অথচ ওর 90% বার্ন ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি, নাপিকে আইসিইউতে রেখে। 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাপি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। তো বলার আসলে কিছু নাই। আজকে অনেকদিন হলো, এখনো আমার
বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছানা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে দুটো বাচ্চাই চলে গেছে, কাদের ভুলের জন্য চলে গেছে। আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা আদালতের রায়কে মেনে নিয়েছি। আমাদের আহত এবং নিহত পরিবার, আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবিটা হলো আমাদের হলো সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে, ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করেছেন। ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি ওটা রায় দিয়েছে, এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনারা আমার মতো যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। দ্বিতীয় দাবি হলো, যারা গুরুতর আহত আছে বা যাদের সবসময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হল দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনায় অনেকেই খুবই আহত হয়েছে, যারা মৃত্যুর মতনই। তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না। তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে, তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনায় যদি বিরল হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোক দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি। ষষ্ঠ আমাদের যেই দাবিটা ছিল, নিহতের কবর সংরক্ষণের জন্য। নিহতদের কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাতে 12 নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে, অনেকে যার যার এলাকায় দাফন করতে পারছে, কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টরে সেখানেও সরকারকে এগিয়ে আসতে হবে স্থায়ীকরণের জন্য। কারণ তাদের স্মৃতিটাই ধরে রাখতে হবে সবাইকে। আসলে ভাই, আমরা যারা হারিয়েছি তারা আসলে কখনই স্বাভাবিক হয় না। এই ধরনের ঘটনায় মানুষ মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু। আর অস্বাভাবিক মৃত্যু আপনি দেখবেন, হয়তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি, এই ধরনের ঘটনায় যারা সন্তানদেরকে হারিয়েছে, কোমলমতি সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থায়, এরকম তারা কখনই স্বাভাবিক হতে পারে নাই। আমরা দেখি নাই, স্বাভাবিক হতে দেখি নাই। সেম আমরাও আমৃত্যু কখনই স্বাভাবিক হতে পারবো না। তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার আরো একটা যে কবরের বিষয়, আমি আমার 2টো সন্তানকে 2 দিনে হারিয়েছি। যদি একদিনে হারাতাম, তাহলে আমি যে কোনো এক জায়গায় স্থায়ীভাবে কবর দিতে পারতাম, কিন্তু একজনকে আইসিইউতে রেখে আরেকজনকে দাফন করার জন্য আমাকে অস্থায়ী কবরস্থানে দাফন করা লাগছে। এখানে বিমান বাহিনী আমাকে বলছে সহযোগিতা করবে কবরস্থানে স্থায়ী করার জন্য। আসলে এখন তারা নেই, জিনিসটা বুঝতে পারছেন?
আমি হয়তোবা অনেক কিছুই বলার আছে, আমি বলবো, আমি পয়েন্টগুলো বলে নিই, কিন্তু তারা ফ্রি করতে চায়। কোথাও কি ফ্রি হয়? আপনি কবরস্থানে স্থায়ী করবেন, কোথাও কি ফ্রি হয়ে গেল? আমি দৌড়াচ্ছি, আমার পাশে আমার এলাকার রফিক ভাই আছেন, রফিক ভাইকে বিষয়টা জানাইছি, আমার এই বিষয়টা নিয়ে অনেকে কাজ করছে। আমি চাচ্ছি যে আমার বাচ্চাদের কবরটা স্থায়ী করার জন্য আমার যদি জমিও কিনা করার প্রয়োজন হয় সেটা আমি করব। আজকে আমি ফেনীতে যাচ্ছি, যাদের পাশে ওই যে কবরস্থানের পাশে জমিটা, সেটা প্রয়োগ করে আপনাদের সামনে বললাম, কিন্তু সরকার বা স্কুল কর্তৃপক্ষ বা মাইলস্টোন, ওভারঅল তো এখানে বিমান বাহিনী দায়ী। আমার বাচ্চারা তো স্কুলে পড়তে গেছে, স্কুল তো আর মারে নাই হিসাব করলে। তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকায় এসে পালাইছে, এই বাচ্চাগুলো মরছে। কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিল, কিন্তু আসলে আজকে 2 মাসের বেশি অতিবাহিত হচ্ছে, এখন আর তারা ফোনও ধরে না, কথাও বলে না, তাদের দিন শেষ এখন। তো আমার কবরস্থান স্থায়ীর ব্যাপারে আমাদের সকলের, যাদের কবরস্থান উত্তরা 12 নম্বর সেক্টরে দাফন করা হয়েছে, তাদের স্থায়ী করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। 7 নম্বর যে পয়েন্টটা আছে, ভাই এরা তো শিক্ষা অর্জন করতে আসছে বাচ্চারা, এরা তো কারো বিরুদ্ধে মিছিল মিটিং এগুলো করতে আসে নাই ভাই। এখানে ছাত্র শিক্ষক যারাই আসছে, সেখানে আপনি কি ঘটাইছেন? আপনার দেশে যুদ্ধ বিমান দিয়ে তাদেরকে হত্যা করছে। এখানে যদি আগুনে পুড়ে মারা যায়, আমরা এখানে মেজরিটি হয়তো বা মুসলিম ধর্মাবলম্বী আছি, মুসলিম ধর্ম মতে যারা আগুনে পুড়ে মারা যায় তারাও কিন্তু শহীদ। যদি তাই হয়ে থাকে, এখানে তো পাইলট শুধু শহীদ হতে পারে না, শিক্ষক হতে পারে না। এখানে যে কয়জন লোক মারা গেছে সবাই শহীদ। অতএব সবাইকে শহীদ মর্যাদা দিতে হবে, সবাইকে গেজেট দিতে হবে, এবং সবাইকে শহীদ যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে। এবং সবাই কিন্তু একটা ইউনিফর্ম করা ছিল, শুধুমাত্র বিমান বাহিনীর পাইলটে যে ইউনিফর্ম করা ছিল তা না, একজন শিক্ষকও কিন্তু সেখানে ইউনিফর্ম করা ছিল, একজন ছাত্রও কিন্তু ইউনিফর্ম করাই ছিল। তাহলে একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা দিতে পারে, একজন শিক্ষক যদি দিতে পারে, তাহলে সবাই পাবে। স্কুলের যিনি আমাদের সহকারী ছিলেন, স্টাফ ছিলেন, সেও শহীদ মর্যাদা পাবে। তো আপনাদের মাধ্যমে আমরা এই বৈষম্যটা দূর করার জন্য, আমরা বৈষম্য চাই না। ইতিপূর্বে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররাই করেছে, তাহলে কেন ভাই আজকে ছাত্ররাই বৈষম্যের শিকার হবে? যেখানে বৈষম্যের জন্য দিন দিন পৃথিবীতে আন্দোলন চলছে যে কোনো ঘটনার জন্য। তা আমরা এখানে বৈষম্য চাইনি, এখানে সবাই শহীদ মর্যাদা দিতে হবে। এবং আমরা আরেকটা দাবি করেছি, যেটা হলো নিহতদের স্মরণে উত্তরাতে একটা আধুনিক মসজিদের জন্য। এই মসজিদটা ইচ্ছা করলে ছাত্ররাই করতে পারে, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিলেই একটা মসজিদ করতে পারে। ভাই এটা তো জনস্বার্থে, অথবা আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়বো, সবাই করবে জনস্বার্থে। তো আমরা সর্বশেষ যে ইয়াটা ছিল, সেখানে একটা মসজিদ নির্মাণের জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি। এটা কিন্তু খুবই সহজ, এটা ফান্ড সংগ্রহ করা খুবই সহজ, কারণ শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিলেই ফান্ড হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের জন্য আমরা অলরেডি কিছু জেনেছি যে বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাগুলো কিন্তু অনুদান প্রদান করেছে, কিন্তু আমরা সরকার থেকে আমাদের কোনো সবুজ সংকেত বা কোনো কিছুই দেখছি না। আপনারা এখনো জানেন যারা আহত আছে হাসপাতালে, তাও এখনো কাতরাচ্ছে, কিন্তু তাদের কিন্তু অতটা কেউ খোঁজ খবর নিচ্ছে না। তো সর্বশেষ যে দাবিটা ছিল, আমি এই পর্যন্ত আপনার এই দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি।